চলমান ছাত্র আন্দোলনের মধ্যে আগামীকাল রাজধানী ঢাকার সব ওয়ার্ডে জমায়েত এবং দেশের সব জেলা ও মহানগরীতে জমায়েত কর্মসূচির ঘোষণা করেছে আওয়ামী লীগ। বিএনপি সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শনিবার দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আন্দোলনের নামে বিএনপি জামায়াতের নৈরাজ্য ঠেকানোর ঘোষণা দিয়ে চট্টগ্রাম নগরীর বিভিন্ন সড়কে অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশ করেছে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় বক্তারা বলেন, বিএনপি দেশে জঙ্গিবাদ ও সন্ত্রাসের মদত নিচ্ছে, দলটি জ্বালাও পোড়াও সহ ধ্বংসাত্মক কার্যকলাপ করতে চায়, তবে সেই আশা পূরণ করতে দেওয়া হবে না। বিজয় দিবস অনুষ্ঠানে নাশকতা পরিকল্পনা করার অভিযোগে 12 জন আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছেন পুলিশ। শুক্রবার বিকেলে ও রাতে তাদের আটক করে স্থানীয় লোকজন, পরে তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়। শনিবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরও বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা সবাই আওয়ামী লীগের নেতাকর্মী। গত শুক্রবার এই ঘটনায় কাপাসিয়া থানার 59 জনের নামে উল্লেখ করে মামলা করা হয়েছে। কাপাসিয়া দুর্গাপুর ইউনিয়নে বিএনপির সভাপতি সলেমান মোল্লা বাদী হয়ে মামলাটি দায়ের করেন। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, আগাটি ইউনিয়নের তালতলা গ্রামের মতিউর রহমানের ছেলে আফজাল হোসেন ওরফে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের শত্রুপক্ষ বলতে এতদিন আওয়ামী লীগকেই মোটামুটি ধরে নেওয়া যেত কিংবা বোঝা যেত। এখন এই সরকার বোধহয় সব রাজনৈতিক দলকেই শত্রুপক্ষ ভাবা শুরু করেছে, তেমনটাই মনে হয়েছে। ছাত্রদের মধ্যে প্রতিনিধি উপদেষ্টা নাহিদ ইসলামের একটি কথাই তেমনটাই বোঝা গেছে এবং রাজনৈতিক দলগুলো ক্ষেপতেও শুরু করেছে। নাহিদ ইসলাম যে কথা বললেন সেই কথার পরিপ্রেক্ষিতে অর্থটা এটাই দাঁড়ায়, অন্তর্বর্তীকালীন সেই সমস্ত রাজনৈতিক দল ভার্সেস অন্তর্বর্তীকালীন সরকার এই অবস্থার যখন তৈরি হতে চলেছে, কোন প্রেক্ষাপটে তৈরি হতে চলেছে। এতদিন আমরা কি মনে করতাম, অন্তর্বর্তীকালীন সরকার একমাত্র আওয়ামী লীগকেই তাদের প্রতিপক্ষ ভাবছে। এখন আওয়ামী লীগ না, বিএনপি জামাত সহ সবাইকেই কি প্রতিপক্ষ ভাবছে? সেরকম প্রতিপক্ষ ভাবার বাস্তবতা কি তৈরি হয়েছে? উপদেষ্টা নাহিদ ইসলাম গতকালকে একটি মন্তব্য করেছেন। বিদেশি প্রতিনিধিদের সঙ্গে বৈঠককালে বিদেশি প্রতিনিধি ব্রিটেন, চিলির প্রতিনিধিরা যখন তাকে প্রশ্ন করেছেন বিভিন্ন বিষয়ে, একটা প্রশ্নে, নির্বাচন বিষয়ক প্রশ্নে তিনি বলেছেন যে রাজনৈতিক দলগুলো সংস্কার চাচ্ছে না, সংস্কারের পরিবর্তে দ্রুত নির্বাচন চাচ্ছে, এরকম মন্তব্য করে বসেছেন। তারা মনে করছে রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে সংস্কারের পরিবর্তে তারা রাজনৈতিক সরকারের অধীনে সংস্কার চাইছে, এটা তাদের অবস্থান, এমন মন্তব্য করেছেন যেটা সরকারের অবস্থান নয়। অর্থাৎ সংস্কার রাজনৈতিক দলগুলো চাইছে না, রাজনৈতিক দলগুলো সংস্কারবিহীন দ্রুত নির্বাচন চাইছে, এমন মন্তব্য করে এক ধরনের রাজনৈতিক দলগুলোকে তিনি প্রতিপক্ষ বানিয়ে দিয়েছেন। আরেকটা গুরুত্বপূর্ণ মন্তব্য করে ফেলেছেন এবং সবথেকে ভয়ঙ্কর মন্তব্য তিনি যেটা করে ফেলেছেন সেটা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর 5ই আগস্টের প্রেক্ষাপটের পরে নাকি নতুন রাজনৈতিক শক্তির উত্থানের বাস্তবতা তৈরি হয়েছে। সেই প্রেক্ষাপটে নতুন রাজনৈতিক শক্তি যখন জনগণের চাহিদা যখন হয়েছে, নতুন রাজনৈতিক দল, নতুন রাজনৈতিক শক্তি, সেই জনগণের চাহিদাগুলোকে বর্তমান রাজনৈতিক দলগুলো ভয় পাচ্ছে। তারা ভয় পাচ্ছে বলে দ্রুত নির্বাচন চাচ্ছে, কোনো সংস্কার বাদ দিয়ে। এখন নতুন রাজনৈতিক। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা জানেন যে দুদিন আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্রিটেন থেকে ফিরেছেন এবং সেখান থেকে ফেরার পর যখন উনি এয়ারপোর্টে নামলেন তখন সাংবাদিকরা ওনাকে একটা বিষয়ে অনেক প্রশ্ন করেছেন, কিন্তু একটা প্রশ্নের ব্যাপারে ওনার উত্তরটা যেটা দিয়েছেন সেটা নিয়ে আসলে আমি আজকে আলোচনা করব। সেই বিষয়টা কি? সেই বিষয়টা হলো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব দেশে ফিরবেন কবে? এই প্রশ্নটা সাংবাদিকরা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বলেছেন এবং এটা কিন্তু আমারও জানার প্রশ্ন। আমিও এই প্রশ্নটার উত্তর আসলে জানতে চাই যে জনাব তারেক রহমান সাহেব উনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বিএনপি এই মুহূর্তে আমার বিবেচনায় বাংলাদেশে সবচেয়ে বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি। সেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কবে দেশে ফিরবেন, এই প্রশ্নটা আমার মনে খুব জরুরি এবং এটার উত্তর আমি জানতেই চাই। আমার দেশের অনেক লোকই আছে যারা যে দলটাকে পছন্দ করবেন, সেই দলের প্রধান দেশে থাকবেন না কেন? দেশে এমন কি প্রতিকূল পরিস্থিতি ওনার জন্য তৈরি হয়েছে যে উনি আসতে পারেন না? এই প্রশ্নটা আরেকটু আমি এলাবোরেট করি। সেটা হলো যে আওয়ামী লীগ আমলেও কিন্তু আওয়ামী লীগের যারা সরকারে ছিলেন, সরকার প্রধান ছিলেন অথবা দলের যারা শীর্ষ পর্যায়ের নেতা ছিলেন, তারা মাঝে মাঝে নানা রকম ব্যঙ্গ বিদ্রুপ করে বলতেন যে তারেক রহমান সাহেব যদি রাজনীতি করতে চান দেশে আসেন না কেন। তখন আমিও মনে করতাম, আমিও মাঝে মাঝে বলতাম যে দেশে আসেন না কেন, আসা তো উচিত। হ্যাঁ, ওনার বিরুদ্ধে মামলা আছে, সরকারি হামলা আছে, সরকার নানাভাবে নির্যাতন করতেই পারে। তো আপনি তো রাজনীতি করতে নেমেছেন, আপনি সেই সমস্ত নির্যাতন সহ্য করার মতো সাহস আপনার থাকবে না কেন? আপনার দলের লোকেরা তো এদেশে সেই সমস্ত নির্যাতনের মুখোমুখি হচ্ছে। আপনার দলে একজনের বিরুদ্ধে 100, 150, 350, 400 পর্যন্ত মামলা হচ্ছে। তারা তো দেশ ছেড়ে, তারা তো নিজের বাড়ি ঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে। অনেকে তো আওয়ামী লীগ আমলে জঙ্গলে পর্যন্ত রাত কাটাতেন, ঘরে থাকতে পারতেন না। তো আপনার দলের লোকরা যখন এই ধরনের কষ্ট করছে, সেই কষ্ট আপনি তখনই ফিল করতে পারবেন যখন আপনি নিজেও এই ধরনের কষ্ট করবেন। আপনি তো করেন না, তাহলে আপনি আসবেন না কেন? এই প্রশ্নটা তখন আমার ছিল। আমাকে সঙ্গে অনেকে আলাপ হয়েছে এবং তারপর আমি বিএনপির কিছু যুক্তি জানতে পেরে আমি একটু ভেবেছি না হতে পারে। সেই যুক্তিটা কি? তারা বলেছে যে আওয়ামী লীগ সরকার এতটাই স্বৈরাচারী ছিল, যদি তারেক রহমান সাহেব দেশে ফিরতেন ওই সময়, তো তার বিরুদ্ধে যেহেতু একটা
21 আগস্ট গ্রেনেড হামলা মামলার উনি যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ছিলেন, তখন তার বিরুদ্ধে বিচারিক আদালতে যাবজ্জীবন কারাদণ্ড ঘোষণা করা হয়েছিল। তো তাকে তো অ্যারেস্ট করা হবে, এবং অ্যারেস্ট করার পর এমনও হতে পারে তার জেলখানায় মৃত্যু হবে, তাকে মেরে ফেলা হবে। এই যে আশঙ্কাগুলো, এই আশঙ্কাগুলো কিন্তু একেবারে উড়িয়ে দেওয়া যায় না। আগের সরকারের যে চরিত্র, সেই চরিত্রের সঙ্গে এই আশঙ্কাগুলো একেবারে বেমানান নয়। কাজে এই আশঙ্কাটাকে আমি গুরুত্ব দিই। কাজে তখনই মনে করেছিলাম যে ঠিক আছে, তাহলে না আসার লজিকটা ঠিকই আছে। আমি যেটা বলেছি আমারই আসলে ভুল বলা হয়েছে, আমি এটা ভেবেছি তখন। আমি কিন্তু অনেক জায়গায় বলেছি, কিন্তু আমার কাছে মনে হয়েছে এটা তাদের লজিকটা একেবারে উড়িয়ে দেওয়ার মতো নয়। কিন্তু এখন কি, এখন কোনো সেরকম কিছু আছে? একটা দেখেন আপনারা 21 আগস্ট গ্রেনেড হামলা মামলা।